শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব ৭৭-৭৮। রাতের খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেছে। মিম রুমে ঢুকেই তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিল। তারপর বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে চেক করলো আরিফ কোনো কল বা মেসেজ দিয়েছে কিনা। না, দেয়নি। মিম আর অপেক্ষা করলো না, ও নিজেই কল লাগালো আরিফকে। একবার নয়, দুবার নয়, প্রায় 7 বার কল দিল, কিন্তু ওপাশ থেকে কেউ কল রিসিভ করলো না। মিম হতাশ হয়ে 2 হাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। আর আস্তে আস্তে আওড়ালো, কোথায় তুমি আরিফ? আজ যে তোমাকে আমার বড্ড বেশি প্রয়োজন। আমি যে তোমায় ছাড়া নিঃস্ব, বড্ড বেশি একা। টুং মেসেঞ্জারের মেসেজের শব্দ পেয়ে মিমের ঘুর কাটল। ছুটে গেল ফোনের সামনে। হ্যাঁ, মিম যা ভেবেছে তাই। এই তো তার কাঙ্ক্ষিত মানুষটির মেসেজ। আরিফ লিখেছে হাই। মিম বলল হ্যালো, কেমন আছো? মিম আরিফের প্রশ্নের উত্তর না দিয়ে আতঙ্কিত কণ্ঠে আরিফকে পাল্টা প্রশ্ন করলো, এতগুলো কল দিলাম, কল কেন ধরলে না? কাজ ছিল তাই ধরতে পারিনি। মিম অভিমানী কণ্ঠে বলল, ও। আরিফ বলল, এতগুলো কল দিলে জরুরি কিছু বলবে? মিম ভেবে পাচ্ছে না কি করে আরিফকে বলবে তার বিয়ের কথা। মিম যখন ভাবনায় ব্যস্ত তখন আরিফ বারবার মেসেজ দিচ্ছে। ওই, এই মিম। ঘন ঘন মেসেজে টুংটুং শব্দে মিম বাস্তবে ফিরল। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কি বলবে সে আরিফকে? কি করে বলবে 1 সপ্তাহ পর তার বিয়ে? তাছাড়া আরিফের রিয়াকশনই বা কী হবে? মিম কাঁপা কাঁপা হাতে মেসেজ লেখা শুরু করলো। আরিফ, তোমার কথা অনুযায়ী আমি আব্বু আম্মুকে তোমার কথা জানিয়েছিলাম। তারা আমাদের সম্পর্কটা মানতে নারাজ। মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথে ওপাশ থেকে রিপ্লাইয়ের মেসেজ আসলো। কি বলেছে মামা মামি? মিম বলল, দুপুরে আব্বু আম্মুকে জানিয়েছিলাম। আম্মু শুনেই আমাকে একটা চড় মেরেছে। আর আব্বু বলেছে তোমাকে বিয়ে করলে ফুপির মতো আমাকেও আর খানবাড়িতে আসতে দেওয়া হবে না। আরিফ বলল, ওহ। মিম চোখের পানি মুছতে মুছতে আবার লিখল, তুমি শুধু ওহ বলছো? তোমার কি একটু টেনশন হচ্ছে না, নাকি তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছ না? আরিফ বলে উঠল, আজব, গুরুত্ব না দেওয়ার কি আছে? আমি তো তোমার সকল কথাই শুনলাম। তাহলে কিছু বলছো না যে? তোমার কি কিছু করার নেই? আরিফ বলল, দেখো মিম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এটা যেমন সত্যি তেমন আমার ফ্যামিলিকেও আমি ভীষণ ভালোবাসি। আমার পরিবারকে আমার যতই কষ্ট হয়েছে মানিয়ে নিয়েছি। এখন তুমিও তোমার পরিবারকে মানানোর চেষ্টা করো। মিম বলল, আচ্ছা আরিফ, তোমার কি মনে হয় না আমি আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে মানানোর? চেষ্টা যেহেতু করেছো সেহেতু তারা অবশ্যই মেনে নেবে। তাদের একটু সময় দাও আর আবারও বোঝানোর চেষ্টা করো। মিম বলল, সময় দেওয়ার মতো সময় আর নেই আরিফ। আরিফ বলল, কেন? মিম বলল, কারণ আগামী সপ্তাহের দিকে আমার বিয়ে। বিয়ে? বিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল ছেলেপক্ষের সাথে আমাদের বাড়ির আব্বু, চাচু ও ভাইয়ারা একত্রিত হয়ে বিয়ের তারিখ ঠিক করবে। সবাই চায় আগামী শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করতে। এবার আরিফের মেসেজটি কেমন জানি গা ছাড়া মেসেজ মনে হলো মিমের। আরিফ বলল, তাহলে আর কি, সব যেহেতু ঠিক হয়ে গেছে তাহলে বিয়েটাও করে নাও। নোনা জলে মিমের চোখ ঝাপসা হয়ে আসছে। তাও চোখের পানি মুছে আবার লেখা শুরু করলো, তুমি কি করে বলতে পারছো এসব? তুমি তো এমন ছিলে না। আরিফ বলল, তাহলে কি বলবো? বিয়েটা নিশ্চয়ই হঠাৎ করে ঠিক হয়নি। তুমি সবটা জানার পরও আমাকে এতদিন জানাওনি। এখন হঠাৎ করে বলছো সামনের সপ্তাহে বিয়ে। হাতে মাত্র 1 সপ্তাহ। এই অল্প সময়ে আমি কী বা করতে পারি? মিম কাঁদতে কাঁদতে বলল, তুমি এভাবে বলো না আরিফ। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যত বিপদই আসুক তুমি আমার পাশে থাকবে। তাহলে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি তোমায় খুব ভালোবাসি আরিফ। অন্য কারো ঘরে বউ হয়ে যাওয়ার কথা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তোমায় ছাড়া বাঁচব না, এটা কি তুমি বুঝতে পারছো না? আরিফ বলল, আমি জানি মিম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার হাত পা ভাগ্যে নির্মম পরিহাসে বাঁধা। আমি চাইলেই তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি না। আমার আম্মু দীর্ঘ 27 বছর পর তার ভাইদের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমি চাই না নতুন করে আমার জন্য আবারও খান পরিবারের সাথে আমাদের বিচ্ছেদ হোক। তুমি প্লিজ তোমার ফ্যামিলিকে মানানোর চেষ্টা করো। মিম 2 হাতে চোখের পানিগুলো মুছে বলল, আর যদি না পারি? তাহলে পারলে আমাকে ক্ষমা করে দিও। মিম আশ্চর্য কণ্ঠে বলল, আরিফ, তুমি কি করে বলতে পারছো এসব?
তুমি কি ভুলে গেছো আমাদের গত 5 বছরের স্মৃতিগুলো? আজকের দিনটার ভয়ে আমি গত 5 বছর আগে তোমাকে একসেপ্ট করতে চাইনি, তবুও তুমি এলে আমার জীবনে, আর এখন এসে যখন পড়েছো তাহলে সেরে কেন যাচ্ছ? আরিফ বলল, সরি মিম, প্লিজ পারলে আমায় ক্ষমা করে দিও, কিন্তু 2 ফ্যামিলির অমতে আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মেয়ে বাবার খানিকটা রাগী কণ্ঠে বলল, এটাই কি তোমার শেষ কথা? হুম, ঠিক আছে মিস্টার আরিফ, আপনাকেও আমার বিয়েতে দাওয়াত রইল। অবশ্যই 2 দিন আগে থেকেই চলে আসবেন। আফটার অল আপনি আমার প্রিয় কাজিন বলে কথা। তারপরে আরিফের আইডি থেকে শুধু একটা মেসেজ আসলো, ভালো থেকো। মিম ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কি বলছে আরিফ? আরিফকে আজ বড্ড বেশি অচেনা লাগছে। যেই ছেলেটা মিম বলতে পাগল ছিল, সে আজ কত সহজে মিমকে এগিয়ে দিল অন্যের ঘরণী হতে। মিম হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে কাঁদছে আর বারবার বলছে, আমার সকল ভালো থাকা কেড়ে নিয়ে তুমি কি করে আমায় বলছো ভালো থাকতে? তুমি কেন বুঝতে পারছো না আমার সকল ভালো থাকা তুমি? তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারলে? বেঈমান তুমি, বেঈমান তোমার ভালোবাসা। আমি ঘৃণা করি তোমার মতো বেঈমান পুরুষের বিষাক্ত ভালোবাসাকে। রাত 12টার কাটায় মেঘ আহিয়ান ও আহিয়াকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। আবির এতক্ষণ পাশে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। হঠাৎই আবিরের মুখে চিন্তিত ও হতাশার ভাব ফুটে উঠল। ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নেমে গেল ব্যালকনিতে। আবির তাকিয়ে আছে দূর ওই আকাশের পানে। আকাশের চাঁদটা বারবার মেঘের কোলে হারিয়ে যাচ্ছে, আবার একটু পর পর বের হয়ে আলো ছড়াচ্ছে পৃথিবীর বুকে। হঠাৎ একটা শব্দে ধ্যান ভাঙল আবিরের। লক্ষ্য করে দেখলো আকাশ থেকে অনেক নিচ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে তার নিজ গন্তব্যে। আবির খানিকক্ষণ ওই দিকে তাকালো, তারপরেই পাশে কারো উপস্থিতি টের পেল। কিন্তু আবির পাশ ফিরে তাকালো না। আবির জানে তার পাশের মানুষটিকে। আহিয়ার আব্বু। মেঘের ডাকে আবিরের শান্ত জবাব, অনেক রাত হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে আছেন? রুমে চলুন, ঘুমাবেন। আবির বলল, ঘুম আসছে না। মেঘ বলল, কেন? কি নিয়ে আপনার এত টেনশন? আবির মৃদু হাসলো, তারপর মেঘকে কিছুটা কাছে টেনে বুকে জড়িয়ে নিল। বলল, আহিয়ার আম্মু, আমার হঠাৎ করেই কেন যেন ভয় হচ্ছে। মেঘ আবিরের বুকে মাথা রেখে এক হাত দিয়ে আবিরের বুকের বাঁ পাশে কি যেন আঁকিবুকি করছে। আবিরের কথা শুনে মেঘের সহজ সরল জবাব, কেন? আবির মেঘকে আরেকটু বুকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, এত তাড়াতাড়ি করে মেয়ের বিয়ের সিদ্ধান্তটা কি নিয়ে আমি ভুল করলাম? মেঘ বলল, একদমই না। মেয়েরা হলো ঘরের সম্মান, তাদের সম্মান মতো বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠানো হলো বাড়ির বড়দের দায়িত্ব, আর আপনি সেই দায়িত্ব পালন করছেন। আচ্ছা আহিয়ার আম্মু, মিম আমায় ভুল বুঝবে না তো? মেঘ আবিরকে সান্ত্বনা দেওয়ার কণ্ঠে বলল, মোটেও না। দেখবেন এমন এক সময় আসবে মিম আপনাকে আপনার এই সিদ্ধান্তের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবে। বলবে, ভাইয়া তুমি না থাকলে জীবনে এত সুখ কখনোই আসতো না। মেঘের কথা শুনে আবির পুনরায় মুচকি হাসল। তারপর মেঘের এক হাত নিজের হাতে নিয়ে উষ্ণ ওষ্ঠ ছুঁয়ে দিল। মেঘ যেন হঠাৎ করে কেঁপে উঠল। আবির মোহনীয় কণ্ঠে বলল, সেই একই তুমি, সেই একই আবেগ, আর সেই একই শিহরণ। মেঘ খানিকটা লজ্জা পেয়ে আবিরকে ছেড়ে পাশে দাঁড়ালো। আবির মেঘের দিকে ফিরে কিছুটা মেঘের মুখের উপর ঝুঁকল। তারপর একবার চাঁদের পানে তাকিয়ে মেঘের দিকে ফিরে নিশাতুর কণ্ঠে বলা শুরু করলো, চাঁদের মতো তুমি নির্জনেও আলো, যেখানে যাই কাদম্বিনী তুমি পাশে চলো। তুমি নেই তো রাত ঝাপসা, আকাশ ফাঁকা, তুমি এলে রাতটা যেন প্রেমে ভরা ঢাকা। এই পৃথিবীর চাঁদ হোক শত আলোয় ভরা, তোমার মুখশ্রী ছাড়া তা লাগে সারা শূন্য ধরা। তাই বলি বারবার, চাঁদ নয় কাদম্বিনী তুমি, তোমায় নিয়ে রুচি হৃদয় আকাশের ভূমি। মেঘ লজ্জায় ব্যালকনি থেকে চলে যেতে চাইল, কিন্তু আবির কি একা পেয়ে নিজের বউকে যেতে দেওয়ার পাত্র? মুহূর্তেই মেঘের ওড়না টেনে ধরল। মেঘ গলার কাছে ওড়নাটা খামচে ধরে দাঁড়িয়ে আছে। ইস, কি লজ্জা! বিয়ের এত বছর পরেও এই মানুষটা নিজের বউকে লজ্জা দিতেই সর্বদা প্রস্তুত।
মেঘের সারা দেহটা লজ্জায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির মেঘের লাজুক মুখটাকে দুহাতের আজলাই নিয়ে মৃদু কণ্ঠে বলল, বউ, হোক না আর একটু মধুময় রাত তোমার আমার। বলে আবির নিজের ঠোঁটটাকে নিয়ে আসলো মেঘের তীর করে কাপা ঠোঁটের কাছে। মাম্মা, তুমি কোথায়? আহিয়ার কান্নার শব্দ পেয়ে মেঘ গাল থেকে আবিরের হাত সরিয়ে দিল। মেঘ কাঁদছে, আমি যাই। বলে মেঘ ছুটে গেল রুমের দিকে। উফ, বেচারা আবির। আবির এবার লুকিয়ে যাওয়া চাঁদহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করল, শালার জীবন, এই জীবন রাইখা লাভ কি? এই জন্যই বউকে বলেছিলাম বাচ্চাটা আর কয়েক বছর পরে নেই। কিন্তু বউ কি আমার কথা শোনার নারী? যখনই বউটাকে একটু একলা পাই তখনই ছেলে না হয় মেয়ে এসে আমার রোমান্সের 12টা বাজে। আবির গিয়ে হন্তদন্ত হয়ে মেঘের পাশে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইতিমধ্যে মেঘ আহিয়াকে ঘুম পাড়িয়ে ফেলেছে। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ এবার আবিরের দিকে ফিরে শুয়ে পড়ল। কি আর করার, আবিরও এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেঘকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করলো।